ব্যারেজ এবং ড্যাম এই দুয়ের পার্থক্য কী? সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটা অনেক সময় পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে ধরে বা আমাদের নিজেদের জিওগ্রাফির নলেজ ঠিকঠাক রাখার জন্য জানা উচিত। একদম সহজভাবে বোঝাচ্ছি বিষয়টাকে। সাপোজ ধরো একটা নদী বাহিত হচ্ছে, এবার সেই নদীর জল যে মূল ধারা দিয়ে বাহিত হচ্ছে, সেই মূল ধারা দিয়ে সারা বছর প্রতিনিয়ত জলের যোগান থাকছে, যে কারণে মূল ধারার চারিদিকে যে মানুষগুলো বসবাস করে বা যে অর্থনৈতিক কার্যাবলীগুলো সম্পন্ন হয় তাতে কোনো সমস্যা নেই। সমস্যাটা কোথায় হলো? দেখা গেল কোনো না কোনোভাবে সেই সুনির্দিষ্ট প্রশাসক বিচার করলো যে এই জলটাকে আমার অন্য কোনো দিকে ডাইভার্ট করতে হবে, অন্য কোনো দিকে পরিচালিত করতে হবে জলটাকে। তাহলে আমি যে মূল ধারায় যে মানুষগুলো উপকৃত হচ্ছে তাদের পাশাপাশি অন্যান্য মানুষ যারা এই জলটাকে ডাইরেক্টলি পাচ্ছে না তারাও কিছুটা এর থেকে বেনিফিটেড হবে। তো এই রকম ভাবনা চিন্তা করে এই জলের প্রবাহ যে পথ, অর্থাৎ নদীর প্রবাহ পথে হঠাৎ করে কতগুলো গেট করে দিল, এবং এই গেটগুলো সব এমন করা হবে যার উচ্চতা একদম রিভার বেড থেকে শুরু করে টপ পর্যন্ত থাকবে, অর্থাৎ টপ টু বটম গেট থাকবে। অর্থাৎ প্রয়োজন হলে সব গেটগুলো আমি খুলে দেব, মনে নদীর ক্ষেত্রে নদী নিজে ফিল করবে যে আমার প্রবাহ পথে কোনো বাধা নেই, সব গেটগুলো যখন খুলে দেব। ওকে, আবার যখন প্রয়োজনে আমি সব গেট আটকে দেব তখন নদী পুরো রুদ্ধ হয়ে যাবে। আবার একইভাবে যখন আমার মনে হবে যে নদীতে যে পরিমাণ যত কিউসেক বা কিউমেক জল ডাইভার্ট হচ্ছে আমি তার থেকে অনেক কম করব, ড্রেনেজ অনেক কম করব, তাহলে আমি সাপোজ 10টা গেট বানিয়েছি, একটা গেটকে বন্ধ করে দিয়ে বা 10টা গেটের মধ্যে 8টা গেটকে বন্ধ করে দিয়ে 2টো গেটকে ওপেন করে দিলাম। তাহলে নদী প্রবাহিত হবে, কিন্তু যে পরিমাণ জল নিয়ে যাওয়ার কথা সেই জলও নিয়ে যেতে পারবে না, অপেক্ষাকৃত কম জলও নিয়ে যাবে। লাভটা কি হচ্ছে? লাভ হলো নদীর ওই গেটের এপারে জল বেশ কিছুটা জলতল বেড়ে যাচ্ছে। অর্থাৎ ওই স্পটে গিয়ে যদি আমি গ্রাউন্ড জিরো ভিজিট করি তাহলে দেখব যে নদীর ওই বাঁধের এপারের রিভার মানে ওয়াটার সারফেস আর এই পাশের ওয়াটার সারফেস দুটোর মধ্যে অনেক পার্থক্য। তাহলে এই পার্থক্যটা হওয়ার ফলস্বরূপ কি হবে? বাঁধের এপারে আমি একাধিক ক্যানেল তৈরি করতে পারি, অথবা এর যে অ্যাসোসিয়েট শাখা নদী রয়েছে সেই শাখা নদী দিয়ে জল প্রবাহের মাত্রা বাড়াতে পারি। এবং যখন শুষ্ক ঋতু তখন এই বাঁধাটা দিয়ে আমি এই অঞ্চলগুলো যেগুলো বাঁধার এপারের, সেই এপারের অঞ্চলগুলোতে জল সাপ্লাইটা করতে পারবো। এবার যদি এই ব্যারেজটা না থাকতো তাহলে শুষ্ক ঋতুতে যেটুকু জল আসতো পুরোটাই মেইন স্ট্রিম দিয়ে বাহিত হয়ে যেত এবং এই অঞ্চলগুলো কোনোভাবেই জল প্রবাহিত হতো না। যেমনটি আমাদের ফারাক্কা ব্যারেজের ক্ষেত্রে, ফারাক্কা ব্যারেজ আটকে দেওয়া হচ্ছে শুষ্ককালে, তাহলে কি হচ্ছে? বেশ খানিকটা জল বাহিত হচ্ছে আমাদের যে শাখা ভাগীরথী, পরবর্তীতে নাম হয় হুগলি, সেই হুগলি নদী দিয়ে। ফারাক্কা ব্যারেজের ইম্পর্টেন্স যদি উপলব্ধি করতে হয় তাহলে গুগল ম্যাপ থেকে সবাইকে আমি বলবো ফিডার ক্যানেলটা দেখার জন্য। মূল গঙ্গার সাথে আমাদের ভাগীরথীর যে যোগটা, সেই যোগটা কিন্তু বর্তমানকালে একটা ক্যানেলের মাধ্যমে, যে ক্যানেলটার নাম ফিডার ক্যানেল। তাহলে এই ফিডার ক্যানেলটা তৈরি করার ফলস্বরূপ দেখা গেছে যে মূল গঙ্গার ধারাটা ভাগীরথী দিয়ে বাহিত হতে পারছে। কেন? কারণ সিলটেশনের মাধ্যমে আমরা জানি যে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যত নদী আছে সব নদী কিন্তু আস্তে 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 রিভার বেড উঁচু হয়ে হয়ে একসময় অদৃশ্য হয়ে যাবে, আর থাকবে না এই নদীগুলো। অদূর ভবিষ্যতে এই নদীগুলোর অস্তিত্ব আর থাকবে না। তো এই যে ফারাক্কা ব্যারেজ, সেটা ডেভেলপ করার ফলস্বরূপ জলের ধারাকে থমকে দেওয়া হলো এবং থমকে দেওয়ার ফলে কিছু পরিমাণ জল এই আপস্ট্রিমে জলতল উঁচু হয়ে গেল এবং জলতল উঁচু হওয়ার কারণে সেই জলের একটা অংশ ফিডার ক্যানেল দিয়ে এই ভাগীরথী নদী দিয়ে বাহিত হতে পারলো। যদি না থাকতো তাহলে যে জল বাহিত হতো সেটা পুরোটাই মূল গঙ্গায় বাহিত হতো এবং ফিডার ক্যানেল দ্বারা এই ভাগীরথী নদীর যোগটাকে কোনোভাবে আটকে রাখা যেত না। সবাইকে একবার সাজেস্ট করব গুগল ম্যাপ থেকে এই ফিডার ক্যানেলের উপস্থিতি এবং এর ইম্পর্টেন্স, প্যারালালি এই ফারাক্কা ব্যারেজের গুরুত্ব, এই বিষয়টাকে উপলব্ধি করার জন্য। এবং মূল উদ্দেশ্যটা ছিল যে কলকাতা বন্দরকে সাপোর্ট করা,
মানে যাতে করে বন্দরটা পুরো অকেজো না হয়ে যায়, জল প্রবাহ ঠিকঠাক থাকে এবং স্রোতস্বিনী ধারাটা বয়ে থাকে। তো এইটা হলো ব্যারেজের মূল লক্ষ্য। তাহলে এখানে কিন্তু জাস্ট প্রিন্সিপাল লক্ষ্যটা এটাই, ওকে। এবং এখানে একটা জিনিস কোট করে আমাদের মনে রাখতে হবে যে এই গেটগুলো সব কিন্তু টপ টু বটম থাকবে, অর্থাৎ প্রয়োজনে পুরো খুলে দিতে পারবো আমরা। কেন করতে হবে এটা? যখন বর্ষাকালে প্রচুর জলের যোগান হবে তখন কিন্তু আমাকে গেটগুলো আটকে রাখলে হবে না। আটকে রাখলে কি হবে? পুরো গেট ভেঙে যাবে, কারণ জলের প্রেশার এতটা থাকবে যে পুরো গেট ভেঙে যাবে। তখন আমাকে গেটগুলো ওপেন করে দিতে হবে যাতে করে নদীর যে শক্তি সেই শক্তিটা মুক্ত হতে পারে, ওকে। তাহলে এটা হলো ব্যারেজ। আশা করি ব্যারেজ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার স্বাভাবিকভাবেই শুধু এইটাই লক্ষ্য নয়, এর পাশাপাশি আরও একাধিক লক্ষ্য থাকে, যেমন ফ্ল্যাট কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার হতে পারে, ঠিক আছে। যে নিম্নধারায় প্রচুর দেখা গেল বর্ষাকালে জলের যোগান এত বেড়ে যাচ্ছে, নিম্নধারায় পুরো প্লাবিত হয়ে যাচ্ছে, তাহলে আমি ব্যারেজটা তৈরি করলে কিছু পরিমাণ জলকে আটকে দিলাম এবং অল্প অল্প জল নিচের ধারায় পাঠালাম, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে নিচের ধারা একটু সেভ হবে, এতটা বিপর্যয়ের সম্মুখীন হবে না। আবার একইভাবে এটাও আমার মাথায় রাখতে হবে যে যদি বেশি আটকে দিই তাহলে এই আপস্ট্রিম, মানে আমরা ব্যারেজের এটাকে আপ বলছি, এটাকে ডাউন বলছি, তাহলে আপস্ট্রিম বন্যা হয়ে যেতে পারে। তাই এই সমস্ত বিচার বিবেচনাগুলো রাখতে হয় প্যারালালি এর সাথে। এটা গেল ব্যারেজ, ওকে। এবার ড্যাম কি? ড্যাম হলো নদীর প্রবাহ পথ। এবার নদীর জলকে একটা সুনির্দিষ্ট পথে পরিচালিত করে, সেটা হতে পারে নদীর নিজের ক্ষেত্রের মধ্যেই, মানে রিভার ভ্যালি দিয়েই। মূল লক্ষ্য আমার একটাই যে জলকে আমি একটা জায়গায় ক্লোজ করে দেব, বদ্ধ করে দেব, মানে ওয়াটার স্টোরেজ তৈরি করব। ওয়াটার স্টোরেজ কীভাবে তাহলে তৈরি করা সম্ভব? সাধারণত যেটা হয়, আমরা জানি যে জল প্রবাহ পথে যদি তাকে বাধা দিতে হয় তাহলে তো চারিদিক দিয়ে বাউন্ডারি ওয়াল বানাতে হবে। এটা একমাত্র প্রকৃতি নিজে তৈরি করে দিয়েছে পাহাড়ি এলাকায়। পাহাড়ি এলাকায় দেখা যায় কি, চারিদিক দিয়ে পাহাড়, মাঝখানটা একদম নিচু, যেখানে অপেক্ষাকৃত লেক তৈরি হওয়ার মতো বা অংশত লেক তৈরি হয়েছে। এবার কি হচ্ছে, নদীর প্রবাহ পথে এই যে প্লেসটা, সাধারণত কি হয়, নদীর চারিদিকে পাহাড় থাকলে মাঝখানটায় একটা কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী তৈরি হয়। তো যে জায়গায় এই রকম অনুকূল পরিবেশ রয়েছে, যেখানে একাধিক জলের ধারা এসে মিলিত হচ্ছে, তো সেখানে চারিদিকে পাহাড় থাকার সুবাদে আমি সুন্দর করে ওই নদীটা পাহাড়ের মাঝ বরাবর কোনো রাস্তা দিয়ে আবার চলে যাচ্ছিল নিচে। স্বাভাবিকভাবে চারিদিকে পাহাড়, একটা নদী, সেই নদীটা দেখা গেল ফ্লো করছে এবং দেখা যাচ্ছে যে ওটা যেহেতু উঁচু, তো নিচুর দিকে জল ডাইভার্ট হওয়ার জন্য আবার একটা পথও আছে। তাহলে আমি কি করব, আমি ওই পথটাকে আটকে দেব। যদি একাধিক পথ থাকে তাহলে একাধিক পথকে আটকে দেব। সবসময় যে পাহাড়ে হবে ড্যাম ফর্মেশন বা ড্যাম তৈরি সেটাও নয়, ড্যাম কনস্ট্রাকশন, ড্যামের অনেক ক্লাসিফিকেশন রয়েছে, আমি ক্লাসরুমে বুঝিয়েছি। একটা বেসিক বিষয় আমি বোঝানোর চেষ্টা করছি যে মূল লক্ষ্য হলো জলকে আটকে দেয়া, ক্লোজ করে পুরো জলকে আটকে দেয়া, নাকাবন্দি করে দেয়া। এবার নাকাবন্দি করার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হলো আমার একটাই টার্গেট রয়েছে মাথায়, সেটা হলো জলকে আমি আটকে দিয়ে সেই জলকে আবার একটা নির্দিষ্ট পথ দিয়ে আমি নিচের দিকে পাঠাবো। কারণ জল তো একই তলে থাকতে চায়, সমতলে, তাই জলের নিচের দিকে নামার একটা ইচ্ছে রয়েছে। তাই আমি কি করব, একটা পথ দিয়ে জলকে নিচে নামাবো। এবার সেই পথে আমি কি করে দেব, টারবাইন লাগিয়ে দেব। তাহলে জল যখন উপর থেকে নিচে মারাত্মক গতিতে পড়ছে, এবং গতি তো থাকবেই যেহেতু চারিদিক দিকে ওকে আটকে দেওয়া হয়েছে এবং জলতল অনেক বেড়ে গেছে, তাহলে এই পথে টারবাইন লাগিয়ে আমি কি করব, জলবিদ্যুৎ উৎপাদন করব। এবার প্রশ্ন হলো, তাহলে কি ড্যামে কোনো গেট থাকে না? ড্যামে এক ধরনের মজার গেট থাকে। সেটা কেমন দেখো, আমরা জানি যে কোনো ড্যাম, সেখান থেকে প্রত্যেকটা জায়গার একটা জিওমরফিক ক্যাপাবিলিটি আছে। সাপোজ আমি কলকাতার কোনো একটা জায়গায় 200 তলা বিল্ডিং বানালাম, হবে না। কেন? কারণ ওর ক্যাপাসিটি নেই। যে কোনো জায়গার একটা জিওমরফিক ব্যালেন্স ধরে রাখার একটা ক্যাপাবিলিটি বলে বিষয় রয়েছে। তো
তো এবার একটা ব্যারেজ একটা ড্যাম আমি বানাচ্ছি, কিন্তু সেই ড্যামে যদি প্রচুর জল বেড়ে যায় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? এক হলো, যেহেতু ওর মধ্যে প্রচুর তেজ, প্রচুর পাওয়ার, তাহলে হঠাৎ করে কোনো একটা দিক, যে দিক আমি নিজে এম্বার্কমেন্ট করেছি, বাধা দিয়েছি, সেই দিকটা হঠাৎ করে ভেঙে যেতে পারে না? ভেঙে গিয়ে নিচটার কি অবস্থা হবে? প্রচুর জল আমি ধরে রেখেছি, তাহলে সেই জল যদি হঠাৎ করে ভেঙে গিয়ে নিচে ডাইভার্ট হয় তাহলে নিচের মানুষ পুরো শেষ। তাহলে এটা একটা বিপদ। দ্বিতীয় বিপদ কি? দ্বিতীয় বিপদ হলো, এখানে ওই জিওমরফিক ব্যালেন্স নষ্ট হয়ে আর্থকুয়েক হয়ে যেতে পারে। যেমন আমাদের কয়না বাঁধে হয়েছিল না, কয়নাতে হয়েছিল, কয়না ড্যামে সবাই জানি আমরা যে মারাত্মক ভূমিকম্প হয়েছিল। তাহলে এটা থেকে মুক্তির জন্য চারিদিকে গেট করা থাকবে, কিন্তু গেটটা খুব মজাদার। কেমন দেখো, প্রত্যেকটা ড্যামের একটা ক্যাপাসিটি রয়েছে, সেখানে যারা হাইড্রোলজির এক্সপার্ট তারা যে সেই জিনিসটা এবং জিওমরফিক বিষয় নিয়ে স্টাডি করে, তারা গিয়ে, গবেষকরা এবং ইঞ্জিনিয়াররা তারা গিয়ে বিচার করে যে ওয়াটার টেবিল এর ওয়াটার হাইট ম্যাক্সিমাম কত ধরতে পারবে, কত হলো সেভ এই ড্যামের জন্য। সেই সেভ লিমিটটাকে প্রথমে নির্ধারণ করা হবে, করার পর ওই সেভ লিমিট পর্যন্ত চারিদিকে কিছু গেট বানানো হবে, যে গেটগুলো নিচ থেকে পুরো গাঁথা, কিন্তু ওই সেভ লিমিট যেটা, সেই সেভ লিমিটের উপর উন্মুক্ত। এবার মজাটা কি হবে, যখন জলের যোগান প্রচুর হবে বর্ষাকালে, তখন ওই সেভ লিমিটের ওপরে জল এক ফোঁটাও যদি আসে তাহলে সেটা এই পাশ দিয়ে বেরিয়ে যাবে নিচে। যদি আবার আসে, এক ফোঁটাও জল যদি আসে, ও কিন্তু ওই সেভ লিমিটের ওপরে যে গেটগুলো করা আছে সেই গেটগুলোর উপর দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এই গেটগুলো কোনোভাবে অপারেট করা হয় না, একবার তৈরি করে দেওয়া হয়েছে। এবার যদি জলের যোগান বেশি হয় তাহলে ওর ওপরে উপচে জল বাইরে বেরিয়ে আসবে, উপচে জল বাইরে বেরিয়ে আসবে। তো এই ধরনের গেট ড্যামে থাকবে, থাকতেই হবে। কিন্তু ব্যারেজের ক্ষেত্রে সেটা নয়, ব্যারেজে পুরো রিভার বেড থেকে এইরকম গেটগুলো তৈরি করা হবে। এবং মূলত ড্যামের লক্ষ্যই হলো এই হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করা। তো এটা হলো ড্যাম আর ব্যারেজের বেসিক পার্থক্য, এর বাইরে কিছু নেই। তো এটাকে আমরা অনেকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করি, এক লাইনে, দুই লাইনে, সেটা বলা সম্ভব, কিন্তু আমাদের এই বেসিক প্রিন্সিপাল ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে বা ফিল করতে হবে। এটাই ছিল আজকের এই ক্লাস। ভূগোলের বিভিন্ন বিষয়কে নিয়ে নানা জানা অজানা ভিডিও অবশ্যই আমাদের ক্লাসরুমে থাকে, এবং এটা ইউটিউবে এক্সপোজ করা হলো, ক্লাসরুমেরই একটি ভিডিও। এবং প্রত্যেককে বলে রাখি, আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুম হলো সাবজেক্টকে ফিল করে পড়ানোর জন্য, যারা টিচিং প্রফেশনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে খুব সহজে সাবজেক্টের দক্ষতা তৈরি করানোর জন্য এই চ্যানেল। যাদের ইচ্ছে রয়েছে নিচের ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে এমনই কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।